ওয়াশিংটনের পেন্টাগনে তখন এক জরুরি বৈঠক চলছে। বড় পর্দায় ভেসে উঠছে রাডার স্ক্রিনের একের পর এক লাল বিন্দু। প্রতিটি বিন্দু মানে একটি ইরানি মিসাইল, আর প্রতিটি মিসাইলের গতিপথ যেন কোনো এক অদৃশ্য হাতে বদলে যাচ্ছে মাঝখানে। রুমের ভেতর নীরবতা, কারণ যে প্রযুক্তি দিয়ে বছরের পর বছর মিসাইল ঠেকানো হয়েছে সেই প্রযুক্তি যেন হঠাৎ অচল হয়ে পড়ছে। প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই এমন কিছু তৈরি করে ফেলেছে যা আমেরিকার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে এক চমকে দেয়া তথ্য। বাহিনীর মুখপাত্র হোসেন মোহিবি প্রেস টিভিকে জানিয়েছেন, ইরানের মিসাইলগুলো এখন আর শুধু এক বিন্দু থেকে ছুটে গিয়ে আরেক বিন্দুতে আঘাত হানে না, বরং এগুলো রয়েছে নিজস্ব দিক নির্দেশনা আর কৌশলগত চালচালনের সক্ষমতা। উড্ডয়নের মাঝপথে দিক বদলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের ধারণাকেই যেন উল্টে দিচ্ছে এই দাবি। শুধু তাই নয়, IRGCর দাবি সাম্প্রতিক সংঘাতের সময় তারা কেবল সামরিক স্থাপনা নয়, লক্ষ্যবস্তু বানিয়েছিল বিদ্যুৎ নেটওয়ার্কের একাংশকেও, মিসাইল আর ড্রোনের মাধ্যমে। মহিবির ভাষায় এই কৌশলের মূল লক্ষ্য শত্রুর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেই পঙ্গু করে দেয়া। কোনো ডেটা প্রসেসিং সিস্টেম ধ্বংস করা মানে শুধু একটি ভবন ঘুরিয়ে দেওয়া নয়, বরং শত্রুর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার একটা অংশ কেড়ে নেওয়া। একইভাবে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস মানে কেবল একটি অস্ত্র হারানো নয়, বরং পুরো প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি অংশে ফাটল ধরানো। নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি কাদর মিসাইল। শাহাব-3 পরিবার থেকে বিবর্তিত এই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের আনুমানিক পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইরানের সীমানা ছাড়িয়ে ইউরোপের একাংশকে নাগালে আনতে সক্ষম বলে দাবি করা হয়। সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় ইতিমধ্যেই এই মিসাইল ব্যবহারের প্রমাণ মিলেছে, আর বিশ্লেষকদের মতে এটি এখন যুক্তরাষ্ট্রের থার্ড এবং ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাদারের কারিগরি বিবরণও চোখ কপালে তোলার মতো। প্রায় 16.6 মিটার লম্বা এই মিসাইল বহন করা হয় মোবাইল লঞ্চার থেকে, ফলে উৎক্ষেপণের আগে যে কোনো সময় অবস্থান বদলানো সম্ভব। 2 ধাপের সলিড ফুয়েল প্রপালশন সিস্টেম একে দেয় দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা আর বর্ধিত পাল্লা। প্রায় 17,500 কিলোগ্রাম ওজনের এই মিসাইল বহন করতে পারে 750 কিলোগ্রামের ওয়ারহেড, আর গতিবেগ পৌঁছাতে পারে ম্যাক 9 পর্যন্ত, যা একে তার শ্রেণীতে অত্যন্ত দ্রুত গতির অস্ত্রে পরিণত করেছে। সাম্প্রতিক কিছু ছবিতে ধরা পড়েছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। ক্ষতিগ্রস্ত একটি কাদার রি-এন্ট্রি ভেহিকলে দেখা গেছে মাল্টি এলিমেন্ট CRPA অ্যান্টেনা অ্যারে, যা ইঙ্গিত দেয় মিসাইলের ওয়ারহেড অংশে হয়তো সুরক্ষিত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বসানো ছিল। প্রযুক্তিগত মূল্যায়ন বলছে এই ধরনের CRPA ব্যবস্থা মানে ইরান তার ব্যালিস্টিক মিসাইলের গাইডেন্স স্থাপত্যকে আরও উন্নত করছে, জ্যামিং আর নেভিগেশন সিগন্যাল স্পুফিংয়ের বিরুদ্ধে বাড়তি সুরক্ষা যোগ করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শুধু উন্নত GNSS রিসিভার থাকলেই মিসাইলের নির্ভরতা নিশ্চিত হয় না। চরম গতিতে ছুটে চলা কিংবা তীব্র ইলেকট্রনিক আক্রমণের মুখে থাকা অবস্থায় বিশ্বস্ত গাইডেন্সের জন্য প্রয়োজন হয় শক্তিশালী ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমও। উন্নত জাইরোস্কোপ আর অ্যাক্সেলারোমিটার প্রতি মুহূর্তে পরিমাপ করে মিসাইলের গতি, ঘূর্ণন আর ত্বরণ, ফলে স্যাটেলাইট সংকেত দুর্বল বা বিকৃত হয়ে গেলেও মিসাইল তার অবস্থান ও গতিপথ হিসাব করে চলতে পারে। পারস্য উপসাগরের নীল জলরাশির ওপর এক থমথমে নীরবতা। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রানওয়েতে নীরবে এসে নামল একটি বিশেষ সামরিক বিমান। ককপিটের লাল আলোয় ফুটে উঠল মস্কো থেকে আসা রাশিয়ার প্রথম সারির পারমাণবিক বিজ্ঞানীদের মুখ। ওয়াশিংটন যখন ভেবেছিল সামরিক হামলা আর অর্থনৈতিক অবরোধ দিয়ে তেহরানকে একঘরে করে ফেলা গেছে, ঠিক তখনই দাবার ছকে ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে এক মাস্টার স্ট্রোক চাললেন ভ্লাদিমির পুতিন। পারস্যের বুকে রাশিয়ার এই পুনঃপ্রবেশ কেবল কিছু প্রকৌশলীর আগমন নয়, হোয়াইট হাউসের একক আধিপত্যের মুখে এক বিরাট চপেটাঘাত। সাম্প্রতিক উত্তেজনা ও মার্কিন হামলার হুমকির পর পশ্চিমের সামরিক বিশ্লেষকরা দাবি করেছিলেন ইরানের পারমাণবিক অবকাঠামো নাকি পঙ্গু হয়ে পড়েছে, কিন্তু বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বুশেহরের রিয়েক্টর ভবনগুলো অটুট, আর সেই সুরক্ষিত দুর্গে নতুন উদ্যমে প্রবেশ করতে শুরু করেছেন রুশ পারমাণবিক সংস্থা রোসাটম এর একের পর এক স্পেশালিস্ট। বিশ্ববাসীকে এক তীব্র বার্তা দিয়ে ইতিমধ্যে 25 জন শীর্ষ পরমাণু প্রকৌশলী সেখানে দায়িত্ব বুঝে নিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংখ্যা 100-তে পৌঁছাবে। এর সরল অর্থ একটাই, পেন্টাগন যতই সামরিক শক্তি প্রদর্শন করুক না কেন, পারস্যের মাটি থেকে পরম মিত্রের হাত গুটিয়ে নেওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই। আমেরিকা যেখানে পারমাণবিক অস্ত্রাগার গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল, সেখানে তেহরান আর মস্কো হাত মিলিয়ে দ্বিতীয় আর তৃতীয় রিয়েক্টর ইউনিটের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে।
এদিকে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে ধীরে সুস্থে দাবি করছেন তারা নাকি পরিস্থিতি লোকি বা নিয়ন্ত্রণের মধ্যে রাখছে। ইরানের ওপর নৌ অবরোধ চাপিয়ে দিয়ে তেহরানের মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটের সুযোগ নিতে চাইছেন তিনি। ট্রাম্প পুরো বিষয়টিকে হালকা এক চেস গেম বা দাবার চাল হিসেবে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতার ময়দানে তেহরান কোনো খেলা খেলছে না, তেহরান ইতিহাসের গতিপথ বদলে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ওয়াশিংটনকে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো আত্মসমর্পণ বা মাথা নত করার রাজনীতিতে ইরান বিশ্বাসী নয়। ইরান কথা বলবে কেবল চূড়ান্ত শক্তির অবস্থান থেকে। একক জাতীয় ঐক্য, অদম্য সাহস আর সুদৃঢ় আত্মরক্ষার ভিত্তি নিয়ে দাঁড়িয়ে তেহরান এখন পুরো বিশ্বকে বাধ্য করছে তাদেরকে এই সংঘাতের প্রকৃত বিজয়ী হিসেবে মেনে নিতে। আমেরিকার দীর্ঘদিনের প্রতারণা আর আস্থার সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে পেজিশকিয়ান স্পষ্ট করেছেন, ইরান তার সার্বভৌম অধিকারের 1 ইঞ্চি থেকেও পিছু হটবে না। তবে বিশ্ব ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক এবং রোমাঞ্চকর মোড়টি ঘুরিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বিশ্ব অর্থনীতির মূল ট্রাফিক লাইট স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা ওয়াশিংটনের সামনে যে শর্তাবলী ছুড়ে দিয়েছে তাতে পেন্টাগনের চোখ কপালে ওঠার উপক্রম। তেহরানের বার্তা একদম পরিষ্কার, যদি হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব অর্থনীতির জ্বালানি প্রবাহ আবার সচল দেখতে চাও, তবে ওয়াশিংটনকেও আগে নিজেদের উদ্ধত আর আক্রমণাত্মক আচরণ শুধরাতে হবে। শুধু তাই নয়, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন আর ইরাকে ইরানের প্রতিরোধকামী মিত্রদের ওপর সব ধরনের হামলা চিরতরে বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের বুক থেকে আমেরিকার সমস্ত নৌ অবরোধ আর সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে হবে। দুটো চাপিয়ে দেওয়া সংঘাতের খেসারত হিসেবে ইরানের সমস্ত আর্থিক ক্ষতিপূরণ মেটাতে হবে, সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বিদেশে আটকে রাখা তেহরানের সমস্ত সম্পত্তি কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে হবে। আমেরিকার চোখের সামনে কাতারের আল উদেদ এয়ারবেজে ইরানের দুর্ধর্ষ বিমান হামলা। পেন্টাগনের সুপার অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমকে একদম বোকা বানিয়ে মার্কিন ঘাঁটির ভেতরে ঢুকে বোমা বর্ষণ করে তেহরানের স্নাইপার পাইলটরা। এ যেন মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল সামরিক অলংকার বলা হয় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিকে। শত শত কোটি ডলারের আর্লি ওয়ার্নিং রাডার, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স আর সর্বাধুনিক এয়ার সার্ভেইলেন্স ব্যবস্থা দিয়ে ঘেরা এই ঘাঁটি নাকি পৃথিবীর অন্যতম সুরক্ষিত স্থান। কিন্তু ইরানের বীর বিমান সেনারা প্রমাণ করে দিয়েছে আমেরিকান প্রযুক্তির এই পাহাড় আসলে তাসের ঘরের মতো ভঙ্গুর। কিভাবে সিরাত শহরের শহীদ দোরান এয়ারবেস থেকে উড়ে গিয়ে রাডারের চোখ এড়িয়ে কাতারের তাণ্ডব চালিয়ে এলো তেহরান? চলুন পারস্য উপসাগরের আকাশে লেখা এই মহাকাব্যিক অভিযানের নেপথ্যে কাহিনী উন্মোচন করা যাক। ফ্যান্টম অফ দ্য পার্সিয়ান গালফ, রাডার ফাঁকি দিয়ে নিখুঁত প্রবেশ। ইরানি এয়ারফোর্সের রণকৌশলবিদরা খুব ভালো করেই জানতেন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ও রাডার নেটওয়ার্কের চোখ এড়ানো স্বাভাবিক উপায়ে অসম্ভব, তাই তারা বেছে নেন এক দুঃসাহসিক ও প্রথা ভাঙা পথ। অতি নিম্ন উচ্চতায় উড্ডয়ন। সিরাজের শহীদ দোরান ঘাঁটি থেকে টেক অফ করে ইরানের দুটি সুখোই Su-24 যুদ্ধ বিমান সমুদ্র ও ভূখণ্ডের একদম কোল ঘেঁষে উড্ডয়ন করে তারা মার্কিন এয়ার ডিফেন্সের স্যাটেলাইট ও রাডার সিগন্যালকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দেয়। জটিল রুট অপারেশন। রুট সিলেক্ট করা হয়েছিল এমন এক জটিল চ্যানেল দিয়ে যেখানে মার্কিন নজরদারি ব্যবস্থার ব্লাইন্ড স্পটগুলো আগে থেকেই বিশ্লেষণ করে রাখা ছিল। আল উদেদ ঘাঁটির আমেরিকান রাডার যখন কিছু বুঝে ওঠার সুযোগ পেল, ততক্ষণে ইরানি সুখোই Su-24 মার্কিন কমান্ড সেন্টার ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ঠিক মাথার ওপর অবস্থান করছে। ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি, ইরানের জাতীয় বীরের অমর আত্মত্যাগ, এই ঐতিহাসিক ও দুঃসাহসিক মিশনের নেপথ্যে মূল রূপকার ও পাইলটদের একজন ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি। আল উদেদ ঘাঁটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁত বোমা হামলা চালিয়ে শত্রুপক্ষের অবকাঠামো ধূলিসাৎ করার পর ফেরার পথে ঘটে সেই নাটকীয় ও ঐতিহাসিক মুহূর্ত। পারস্য উপসাগরের ওপর দিয়ে স্বদেশে আকাশে ফেরার পথে শত্রুপক্ষের একাধিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে আঘাতপ্রাপ্ত সুখোই বিমান দুটির দিকে। মাতৃভূমির সুরক্ষায় ককপিটেই প্রাণ উৎসর্গ করেন ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সাম্প্রতিক ফরেন্সিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তেহরান তাদের এই জাতীয় বীরের শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। পুরো ইরান তাকে স্মরণ করছে এক অমর মহাকাব্যের নায়ক হিসেবে, যিনি আমেরিকান সাম্রাজ্যবাদের কেন্দ্রে আঘাত এনে প্রমাণ করেছেন ইরানি পাইলটদের সাহসিকতার সামনে পেন্টাগনের যে কোনো প্রযুক্তি তুচ্ছ। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে গত 2 মার্চ পরিচালিত একটি বড় ধরনের সামরিক অভিযান চলাকালে ব্রিগেডিয়ার জেনারেল কাজেমি নিহত হন। মিশনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে শত্রুপক্ষকে এক কড়া সতর্কবার্তা পাঠায়। তবে পারস্য উপসাগরের ওপর দিয়ে ফেরার পথে বিমান দুটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
একই দিনে ইরানের অন্য পাইলটরা তাদের F-5 যুদ্ধবিমান নিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিনে আরও একটি সফল হামলা চালান। এই পদক্ষেপগুলো ইরান ইরাক যুদ্ধের সময় ইরানি পাইলটদের সাহসিকতার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো বহিরাগত শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার মতো সাহস ও দক্ষতা ইরানের সামরিক বাহিনীর রয়েছে। একই সাথে ইরানি কর্মকর্তারা পুনরায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের উপর কোনো হামলা হলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। কোনো দেশের সেনাপ্রধান কিংবা প্রেসিডেন্টকে হত্যা করে কি সেই দেশের সার্বভৌমত্ব ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব? আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল জবাবটা হয়তো হ্যাঁ, কিন্তু পেন্টাগনের রণকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের এক অতি গোপন সামরিক নকশাকে হাতিয়ার করেছে ইরান। রাশিয়ার সেই পুরনো থিওরিকে আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে তেহরান আজ এমন এক মাথাহীন অদৃশ্য সেনা বা মোজাইক ডিফেন্স তৈরি করেছে, যার মূল কমান্ড সেন্টার বোমার আঘাতে উড়িয়ে দিলেও যুদ্ধের ময়দানে পাল্টা আঘাতের তীব্রতা এতটুকু কমবে না, বরং বহুগুণ বেড়ে যাবে। পেন্টাগন ইরানকে ছোঁয়া তো দূরের কথা, পূর্ণাঙ্গ যুদ্ধের নাম শুনলেই পিছু হচ্ছে। তার নেপথ্যে লুকিয়ে থাকা এই মাস্টার প্ল্যানের ভেতরে কি আছে? 2003 সালের ইরাক যুদ্ধ তেহরানের জন্য সবচেয়ে বড় শিক্ষা। দেয়ালে বাঁধানো একটি মোজাইক নকশার কথা ভাবুন। এর একটি টাইলস ভেঙে গুঁড়িয়ে গেলেও যেমন মূল ছবিটার অস্তিত্ব নষ্ট হয় না, ইরানের সেনা কাঠামো ঠিক একইভাবে গড়ে তোলা। কিন্তু কেন এমন জটিল নকশা তৈরি করতে বাধ্য হলো তেহরান? 2003 সালে মাত্র 26 দিনে সাদ্দাম হোসেনের শক্তিশালী ইরাক সরকারের পতন দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তেহরানের সমরবীররা উপলব্ধি করেন, একক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের ওপর নির্ভরশীল যে কোনো প্রচলিত বাহিনী আমেরিকার অত্যাধুনিক ট্র্যাকিং ও বোমারু বিমানের সামনে কয়েক সপ্তাহ টিকবে না। সাদ্দামের ভুল থেকে শিক্ষা নিয়ে ইরান সিদ্ধান্ত নেয় তারা আর কোনো হৃৎপিণ্ড রাখবে না যা এক আঘাতে স্তব্ধ করে দেওয়া যায়। 31টি স্বায়ত্তশাসিত জোন, এক বিশাল মাথাহীন সেনাবাহিনী। সোভিয়েত ইউনিয়নের বিকেন্দ্রীভূত যুদ্ধকৌশলকে ঢেলে সাজিয়ে ইরান পুরো দেশকে 31টি সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রাদেশিক সামরিক জোনে ভাগ করে ফেলে। স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। প্রতিটি জোনে রয়েছে আলাদা আলাদা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ইউনিট, বাসিজ আধা সামরিক বাহিনী এবং নিজেদের গোপন অস্ত্রাগার। 4 ধাপের বিকল্প নেতৃত্ব। তেহরানের মূল হেডকোয়ার্টার ধ্বংস হলেও বা যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেলেও এই 31টি প্রদেশের স্থানীয় কমান্ডারদের কাছে আগাম নির্দেশনা দেওয়া আছে। এমনকি কোনো কমান্ডারের মৃত্যু হলে লড়াই যেন না থামে, সেজন্য আগে থেকেই 4 ধাপ পর্যন্ত বিকল্প উত্তরসূরি নির্দিষ্ট করে রাখা হয়েছে। স্বয়ংক্রিয় সামরিক ক্ষমতা। কোনো কেন্দ্র থেকে সিগন্যাল পাওয়ার প্রয়োজন নেই। আঞ্চলিক জোনগুলো নিজস্ব উপায়ে স্বাধীনভাবে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সস্তার প্রযুক্তি। পেন্টাগনের আসল মাথা ব্যথা, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব শত শত কোটি ডলার খরচ করে বিশাল যুদ্ধ বিমান ও বিমানবাহী রণতরী বানায়, কিন্তু ইরান এই ফাঁদে পা দেয়নি। মোজাইক ডিফেন্সের মূল দর্শনই হল কম খরচে শত্রুকে বছরের পর বছর ধরে মশার মতো কামড়ে ক্লান্ত করে দেয়া। ইরানের দুর্গম পাহাড়ের খাজে কিংবা ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে রাখা হয়েছে সস্তার শাহী ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষিপ্রগতির ড্রোন স্পিডবোট। যখনই কোনো শত্রু পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করবে, 31টি ভিন্ন ভিন্ন জোন থেকে একযোগে শুরু হবে ড্রোনের ঝাঁক ও মিসাইলের বৃষ্টি। বিশাল অঙ্কের খরচে তৈরি প্যাট্রিয়ট বা আয়রন ডোম এই অবিরাম কম খরচে ড্রোন আর মিসাইল ঠেকিয়ে নিজেদের ভান্ডার খালি করতে বাধ্য হচ্ছে। মোজাইক ডিফেন্স ইরানকে পেন্টাগন ও ইসরায়েলি বিমান বাহিনীর হামলার হাত থেকে দুর্ভেদ্য সুরক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এর সাথে তৈরি হয়েছে এক চরম ভয়ঙ্কর বাস্তবতা। সমরবিদদের মতে এই সিস্টেমের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো একে একবার সক্রিয় বা চালু করে দিলে চাইলেও আর সহজে বন্ধ করা যায় না। গভীর রাত, পারস্য উপসাগরের ওপর কুয়াশার চাদর। ঠিক তখনই রাডারের পর্দায় ভেসে উঠল একের পর এক ক্লিপ। এগুলো কোনো মার্কিন স্টেলথ ফাইটার নয় কিংবা ইসরায়েলি বম্বারও নয়। এগুলো বেইজিং থেকে উড়ে আসা বিশাল আকারের সামরিক কার্গো বিমান, যা নীরবে নেমে আসছে তেহরানের রানওয়েতে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল 6 মাসের টানা বোমাবর্ষণে ইরানকে বোধহয় নিঃশেষ করে দেওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প টিভিতে এসে গর্জন করে বলছেন, ওদের বিমান বাহিনী নেই, নৌবাহিনী নেই, ওরা শেষ। কিন্তু ক্যামেরার পেছনের সত্যটা হলো পেন্টাগনের হাজার কোটি ডলারের যুদ্ধযন্ত্র আজ পারস্যের মরুভূমিতে এসে পুরোপুরি আছাড় খেয়েছে।
আর রিংয়ের ভেতরে নায়ক হিসেবে দাঁড়িয়ে আছে একটাই দেশ, ইরান। ফাইল নম্বর 1, চীনের গোপন ছাতা এবং আকাশ সীমার নতুন সমীকরণ। জোর গুঞ্জন, বেইজিং নাকি সোজাসুজি ময়দানে নেমে পড়েছে। জিব্রাল্টার ব্রডকাস্টিং কর্পোরেশনের গোয়েন্দা তথ্য বলছে অন্তত 16টি ভারী চীনা সামরিক বিমান মালামাল খালাস করেছে তেহরানে। রয়টার্সের ফাঁস হওয়া চুক্তিপত্র বলছে 60 থেকে 70 মিলিয়ন ডলারের বিনিময়ে চীনের তৈরি অত্যাধুনিক QW-12 এবং FN-16 ঘাট থেকে নিক্ষেপযোগ্য মিসাইল এখন ইরানি যোদ্ধাদের হাতে। আমেরিকান ও ইসরায়েলি বিমান হামলায় যেসব দূরপাল্লার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছিল, চীনের এই ম্যানপ্যাডস প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে এক নিমিষে নতুন জীবন দিয়েছে তেহরান। এখন মার্কিন পাইলটরা নিচু দিয়ে উঠতে গেলেই প্রতিটি পাহাড়ের খাঁজ থেকে চেপে বসছে চীনা প্রযুক্তির নিখুঁত মৃত্যু ফাঁদ। ফাইল নম্বর 2, পেন্টাগনের খালি ডেপো এবং হরমুজের ফাঁদ। যুদ্ধের বয়স 6 মাস, আমেরিকা কতটুকু জিতেছে? নিউ ইয়র্ক টাইমসের এক কড়া বিশ্লেষণে থরে থরে সাজানো আছে পেন্টাগনের করুণ বাস্তবতা। অস্ত্রাগারের শূন্যতা। দিনের পর দিন মিসাইল চালাতে গিয়ে আমেরিকার নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টরের স্টক তলানিতে ঠেকেছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ইরানকে মারতে গিয়ে মার্কিন সেনাদল নিজেরাই খালি হাতে দাঁড়িয়ে আছে। হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ। মার্কিন যুদ্ধজাহাজগুলো টহল দিচ্ছে ঠিকই, কিন্তু সমুদ্রের আসল চাবি ইরানের পকেটে। ওমানের সঙ্গে টেবিলে বসে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর উত্তরের রুটে একক রাজত্ব থাকবে তেহরানের। আর যে কোনো জাহাজ গেলে গুনতে হবে আবশ্যিক ট্যাক্স। বিশ্বের তেলের ধমনী এখন খাঁটি পার্সিয়ান কবজায়। ফাইল নম্বর 3, ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতার মৃত্যু। আজ শুধু শত্রুরা নয়, আমেরিকান মিত্ররাই হোয়াইট হাউসের হাত ছেড়ে দিতে প্রস্তুত। চ্যাথাম হাউসের সাবেক প্রধান রবিন নিবলেটের একটি উক্তি পুরো পশ্চিমাদের গায়ে চাবুকের মতো পড়েছে। তিনি বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য এক চরম ঐতিহাসিক অপমান। বিশ্ব এখন বুঝে গেছে আমেরিকার ওপর ভরসা করা জীবনের সবচেয়ে বড় ভুল। ট্রাম্পের অস্থিতিশীল নীতি, কখনো গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুকুম, কখনো ন্যাটো ভেঙে দেওয়ার হুমকি, আবার কখনো রিয়াদ তেহরান আলোচনার মাঝপথে হুট করে শর্ত বদলে ফেলা আমেরিকার বিশ্বস্ততা ভেঙে দিচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাইজ দেখিয়েছেন আসল ছবিটা। সৌদি আরবের মতো চরম মার্কিন অনুগত দেশগুলোও এখন বুঝতে পেরেছে আমেরিকার ছত্রছায়ায় থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই তারা তড়িঘড়ি করে তেহরানের সঙ্গে গোপন বৈঠক সারছে আর হাত বাড়াচ্ছে বেইজিং ও মস্কোর দিকে। দ্য ফাইনাল জাজমেন্ট। ভিয়েতনাম থেকে তেহরান। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ভিয়েতনামের জঙ্গল, ইরাকের মরুভূমি আর আফগানিস্তানের পাহাড় যেভাবে মার্কিন সাম্রাজ্যের অহংকার ঘুমিয়ে দিয়েছিল, ঠিক একইভাবে পারস্য উপসাগরের নীল জলরাশি আজ পেন্টাগনের কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, এখন তা জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশ আর সীমাবদ্ধতার কঠিন বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবসময় গোলাবারুদি শেষ কথা বলে না, কখনো কখনো শেষ কথা বলে কে টিকে থাকতে পারে। আর এই লড়াইয়ে যতই চাপ আসুক, ইরান যেন সেই টিকে থাকার গল্পটাই লিখে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই অভিযান কয়েকদিনের মধ্যেই শেষ হবে। সেই সময়সীমা পরে বাড়িয়ে কয়েক সপ্তাহ করা হয়, কিন্তু বাস্তবতা 5 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। আর এই দীর্ঘ যুদ্ধেই ফাঁস হয়ে গেছে আমেরিকার এক বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন 1000-এর নিচে নেমে এসেছে, কিছু হিসাব অনুযায়ী 759 থেকে 827-এর মধ্যে। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর রয়েছে মাত্র প্রায় 250-টির মতো। অর্থাৎ যুদ্ধের শুরু থেকে প্রায় 65% প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ব্যবহৃত বা হারিয়ে গেছে। প্যাট্রিয়ট ও থার্ডই ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রধান ঢাল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত হয়েছে। এমনকি এখন এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা কিছু ক্ষেপণাস্ত্র ইচ্ছা করেই ভূপাতিত করছেন না, যদি তা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। কারণ প্রতিটি ইন্টারসেপ্টর এখন অমূল্য। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ভাবতে হচ্ছে এটি কি সত্যিই প্রয়োজন। অন্যদিকে ইরান ঠিক উল্টো পথে হাঁটছে। প্রচণ্ড আঘাতের পরও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামেনি, বরং তারা প্রমাণ করেছে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের প্রভাব এখনও অটুট।
বিশ্ব বাণিজ্যের এক বড় অংশ এই পথ দিয়ে চলে, অর্থাৎ ইরান এখনও বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুইচ হাতে ধরে আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করেই নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত একটাই, দ্রুত একটি চুক্তি হতে হবে। ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আরো বড় কারণ রয়েছে, অস্ত্রের ঘাটতি। কারণ খুব সহজ, যে গতিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেই গতিতে তা উৎপাদন করা সম্ভব নয়। 2025 সালে যেখানে মাত্র 600 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে তার চেয়েও বেশি। থার্ডের ক্ষেত্রে পরিস্থিতি আরো ভয়াবহ, বছরে মাত্র 96টি তৈরি হয়, অর্থাৎ ক্ষয়পূরণ করার মতো সক্ষমতা শিল্প খাতে এখনো তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র বসে নেই। ইতোমধ্যে লকহিড মার্টিন এর সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে প্যাট্রিয়ট উৎপাদন বাড়িয়ে বছরে 2000 ইউনিটে নেওয়ার পরিকল্পনা চলছে। থার্ডের ক্ষেত্রে উৎপাদন 4 গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে, আর যুদ্ধ অপেক্ষা করে না। যদি এখনই যুক্তরাষ্ট্র এই পরিমাণ চাপ সামলাতে হিমশিম খায়, তাহলে ভবিষ্যতে যদি চীনের মতো শক্তির সঙ্গে সংঘাত হয়, তখন কি হবে? যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন বিকল্প পথ খুঁজছে। ইরান, চীন বা ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। চীন কি গোপনে ইরানকে আবারও শক্তিশালী করে তুলছে? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয়। জিব্রাল্টার ব্রডকাস্টিং কর্পোরেশনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে অন্তত 16টি চীনা সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে যুদ্ধ শুরুর পর ইরানে চীনের সবচেয়ে বড় সামরিক সরবরাহ অভিযান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে চীনের সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করছে এবং সেখানে বিভিন্ন সরঞ্জাম নামানো হচ্ছে। যদিও এই দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং চীন সরকারও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তবুও বিশ্লেষকদের মতে, যদি এসব রিপোর্ট সত্যি হয়, তাহলে এটি ইরানের প্রতি চীনের সমর্থনে বড় ধরনের উত্তেজনা তৈরি করতে পারে। এর আগে রয়টার্স জানিয়েছিল ইরান খুব শিগগিরই চীন থেকে কয়েকশো কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে পারে। এই চুক্তির মূল্য প্রায় 60 থেকে 70 মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে QW-12 এবং FN-16 মিসাইলও থাকতে পারে। যুদ্ধের শুরুতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছিল, বিশেষ করে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করতে না পারায়। তাই এই নতুন সরঞ্জামগুলো সেই ঘাটতি পূরণের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, এই ধরনের রিপোর্ট বাস্তবতার সঙ্গে মেলে না এবং সম্পূর্ণ ভিত্তিহীন। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে ভূমিকা রাখে বলেও তারা দাবি করেছে। অন্যদিকে কয়েক মাসের যুদ্ধের পর ইরান এখন পুনরায় নিজেদের শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের মিসাইল, ড্রোন ও প্রতিরক্ষা স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এই যুদ্ধ এখন 6 মাসে গড়িয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ তৈরি করছে। ওয়াশিংটনের মিত্ররাও এখন প্রশ্ন তুলছে এই যুদ্ধের উদ্দেশ্যগুলো আদৌ পূরণ হয়েছে কিনা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তিকে কার্যকর ফলাফলে রূপ দিতে ব্যর্থ হচ্ছে, যা রাশিয়া ও চীনের মতো দেশগুলোর জন্য সুযোগ তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারও কমে আসছে, বিশেষ করে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামের মজুদ কমে যাওয়া ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলেও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা প্রভাবিত হতে পারে। যদিও ইরানের সামরিক শক্তি কিছুটা দুর্বল হয়েছে, তবে তা পুরোপুরি ধ্বংস হয়নি। তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও এখনও সক্রিয় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান এখনও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর উপর প্রভাব ধরে রেখেছে। এই প্রণালী দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এখানে ইরানের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন হামলা অব্যাহত থাকা সত্ত্বেও ইরানের মিসাইল ও ড্রোন এখনও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইউরোপীয় মিত্ররাও যুক্তরাষ্ট্রের নীতির উপর আস্থা হারাতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। তারা ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকেও নজর দিচ্ছে, পাশাপাশি ইউরোপ, চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে।
পেন্টাগনের মাল্টি-বিলিয়ন ডলারের স্যাটেলাইট আর সর্বাধুনিক 5th জেনারেশন ফাইটার জেটের রাডার স্ক্রিনে হঠাৎ একটি লাল বিন্দু ভেসে উঠল, তারপরে অদৃশ্য হয়ে গেল। ইউএস সেন্টকমের হাইটেক কন্ট্রোল রুমে শুরু হলো সাইরেনের গর্জন। কয়েক সেকেন্ডের ব্যবধানেই পেন্টাগনের তৈরি একটি অপরাজেয় ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মজবুত দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মধ্যপ্রাচ্যের আকাশে বছরের পর বছর ধরে আমেরিকা যে জ্যামিং প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য উপভোগ করছিল, এক ঝটকায় তা মুছে দিয়ে দাবার ছক উল্টে দিয়েছে তেহরান। পশ্চিমা গোয়েন্দা ও সামরিক পরিকল্পনাকারীরা ভেবেছিলেন তাদের সস্তা জ্যামিং প্রযুক্তি আর ভুয়ো জিপিএস সংকেত দিয়েই মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনগুলোকে পঙ্গু করে দেওয়া যাবে। কিন্তু পারস্য উপসাগরের আকাশে এখন দেখা যাচ্ছে এক অলৌকিক ও বিভীষিকাময় দৃশ্য। একের পর এক মার্কিন ড্রোন খসে পড়ছে, পেন্টাগনের চোখ ধাঁধানো সব ফাইটার জেট অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর দূর দিগন্তের লক্ষ্যবস্তুতে ঘড়ির কাঁটা ধরে নিখুঁত আঘাত হানছে ইরানের নতুন আত্মঘাতী ড্রোন। পেন্টাগন স্তব্ধ হয়ে ভাবছে এই জাদুকরী ক্ষমতার পেছনে ঠিক কার শক্তি কাজ করছে। পশ্চিমা গোয়েন্দাদের সতর্কবার্তা এর নেপথ্যে কাজ করছে ক্রেমলিনের অদৃশ্য হাত, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপত্তাকে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এর বীজ বোনা হয়েছিল কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের রণক্ষেত্রে। 2022 সালে ইরান থেকে মস্কোর হাতে পৌঁছায় শাহেদ 136 ড্রোন, যা রুশ বাহিনীতে নতুন পরিচিতি পায় গেরান 2 নামে। ইউক্রেন যুদ্ধের তীব্র অগ্নিকুণ্ডে হাজারো পরীক্ষার মধ্য দিয়ে এই প্রযুক্তিকে প্রতিনিয়ত শান দিয়েছে রাশিয়া। আর এখন সেই যুদ্ধলব্ধ অভিজ্ঞতা এবং রাশিয়ার অতি গোপন কমেটা এম অ্যান্টি জ্যামিং নেভিগেশন প্রযুক্তি সরাসরি ফেরত পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। এটি কোনো সাধারণ সার্কিট নয়, এটি এক বিশেষ সিআরপিএ প্রযুক্তি, যা সাধারণ জিপিএস ব্লকিং বা ভুয়ো সংকেত পাঠানোর সমস্ত পশ্চিমা সামরিক চক্রান্তকে এক নিমিষে নিস্তেজ করে দেয়। মার্কিন ও জোট বাহিনী এতদিন ড্রোন ধ্বংস করতে যেসব কোটি কোটি ডলারের সস্তা জ্যামিং পদ্ধতির উপর নির্ভর করত, ইরানের এই নতুন প্রযুক্তির সামনে তা এখন নিছক খেলনায় পরিণত হয়েছে। এই গোপন ও স্পর্শকাতর প্রযুক্তি হস্তান্তরের সুনির্দিষ্ট প্রমাণ মেলে 2026 সালের 2 মার্চ। সাইপ্রাসের সুরক্ষিত ব্রিটিশ ঘাঁটিতে হঠাৎ আকস্মিক ও নিখুঁত হামলা চালায় একটি ড্রোন। হামলার পর যখন ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করা হয়, তখন তার ভেতরে স্পষ্ট ধরা পড়ে ক্রেমলিনের সেই গোপন অ্যান্টি জ্যামিং কারিগরি। তবে প্রযুক্তি হস্তান্তরের খেলা শুধু মাটিতে বা ড্রোনের ককপিটে থেমে নেই, খেলা পৌঁছে গেছে মহাশূন্যে। মহাকাশে ঘূর্ণায়মান রাশিয়ার সামরিক স্পাই স্যাটেলাইটগুলো এখন মধ্যপ্রাচ্যে তেহরানের ডিজিটাল চোখ হিসেবে কাজ করছে। মার্কিন বিমান বা রাডার ঠিক কোথায় রাখা আছে, পেন্টাগনের রণতরী কোন স্থানাঙ্কে অবস্থান করছে, তার প্রতিটি সেন্টিমিটারের স্পষ্ট ও লাইভ ছবি চোখের পলকে পৌঁছে যাচ্ছে ইরানের রিভলিউশনারি গার্ডসের কমান্ড সেন্টারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ও মাস্টার স্ট্রোক বিষয় হলো এই অসম যুদ্ধের অর্থনৈতিক সমীকরণ। ইরান এই যুদ্ধে চালকের আসনে বসে এমন এক ফাঁক পেতেছে, যা পেন্টাগনকে ভেতরে ভেতরে অর্থনৈতিকভাবে খালি করে দিচ্ছে। মাত্র 20 থেকে 70 হাজার ডলারের একটি সস্তা ইরানি আত্মঘাতী ড্রোনকে রুখতে যুক্তরাষ্ট্রকে খরচ করতে হচ্ছে 30 থেকে 50 লাখ ডলারের একটি উচ্চ প্রযুক্তির ইন্টারসেপ্টর মিসাইল। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বাধ্য হয়ে এই পরিস্থিতিকে রাশিয়া ও ইরানের মধ্যে গড়ে ওঠা এক আগ্রাসী সামরিক ঐক্য বলে অভিহিত করেছেন। তার মতে, তেহরানের এই বিকাশমান ও অপ্রতিরোধ্য ড্রোন কৌশলের পেছনে ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে।